শাকিব খানের যে কোনো মুভি নিয়ে নেগেটিভ কথা বলার আগে কিছু রিস্ক ফ্যাক্টর বিবেচনা করতে হয়। প্রথমত, বাংলাদেশি নায়ক হিসেবে শাকিব খানের ফ্যান বেজই এখন সর্ববৃহৎ এবং যার মধ্যে আমিও একজন। তার উপর বিগত কয়েক বছর ধরে রেগুলার আমাদেরকে নিত্য নতুন মুভি উপহার দিয়ে দারুণ ডেডিকেশন আর অভিনয়ের মাধ্যমে একাধিক জেনারেশনের কাছে শাকিব খান তার সুপার স্টারডমকে খুব ভালোভাবেই এস্টাবলিশ করে ফেলেছেন। সত্যি বলতে শাকিব খানের এই যে আইকনিক কামব্যাক, এই যে তার রিব্র্যান্ডিং, এটি পুরো ইন্ডাস্ট্রির জন্য একটা মাইলস্টোন এবং নতুনদের জন্য অনেক বড় একটি ইন্সপিরেশন। আর এখানে প্রথম রিস্ক ফ্যাক্টরটি আসে, আর তা হলো শাকিব খানের খুব ভালো সময় এখন যাচ্ছে, আর খুব ভালো সময় মানুষজন সাধারণত সমালোচনা গ্রাহ্য করে। আবার গত বছর খানিক ধরে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত থাকায় এটা অন্তত আমার জানা আছে যে শাকিব খানকে নিয়ে দু চারটা ভালো কথা বললে ভিউ এর বন্যা বয়ে যায়। শাকিব খানের নামটাই যে একটা ব্র্যান্ড, অ্যান্ড সারা বছর যে কি পরিমাণে তার ট্রেন্ডিং এ থাকে সেটি আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর এবং বিভিন্ন নিউজ পোর্টাল যারা চালান তারা খুব ভালোভাবেই জানেন। ফলে দ্বিতীয় রিস্ক ফ্যাক্টরটি এখানে আসে, আর তা হলো নিজের ভিউ কমানোর রিস্ক নিয়ে যে কেউ সমালোচনা করবে এরকম মানুষের সংখ্যাও অনেক কম। অফকোর্স সবার কাছে একটা মুভি ভালো লাগবে এমন কোনো কথা নেই। আমার সমস্যা এবং বিশেষত্ব হলো যে কোনো মুভি ভালো লাগা নিয়ে আমি প্রিটেন্ড করতে পারি না, আর পারি না দেখেই বলবো যে তাণ্ডব এখন পর্যন্ত রায়হান রাফির ফিল্মোগ্রাফির সব থেকে দুর্বল মুভি, শাকিবের এই সুপার স্টারডম এরার সব থেকে লাইফলেস মুভি। আর সবচেয়ে বড় এবং কনসার্নিং কথা হলো যে এরকম মুভি ভালো লাগায় যদি আমি অভ্যস্ত হয়ে যাই এবং সমালোচনা না করি, তাহলে সামনের বছরগুলোতে আমরা দর্শক হিসেবে পস্তাবো, আমাদের ইন্ডাস্ট্রি পস্তাবে এবং শাকিব খানকে আমরা সালমান খানের মতো বা অক্ষয় কুমারের মতো একটা ডাউনফলের মধ্য দিয়ে আবার যেতে দেখবো। সো অনেক কথা বললাম, এখন আসল রিভিউ। স্টোরি এবং স্ক্রিন প্লে। মুভির স্ক্রিন প্লেতেই আমার সব থেকে বড় অভিযোগ। কোনো মুভির প্রথম হাফে এতবার হাই আমি জীবনে কখনো তুলেছি কিনা আমার মনে নেই। মুভিতে ডায়লগ আছে কিন্তু ইম্প্যাক্ট নেই, ক্যারেক্টার আছে তার ডেভেলপমেন্ট নেই, টেনশন ভরপুর আছে কিন্তু তার ইন্টেন্সিটি নেই। 10টা পপুলার সাউথ ইন্ডিয়ান মুভি থেকে কাটছাট করে জোড়াতালি দিয়ে যদি খুব ভালো একটা প্রোডাক্ট তারা বানাতে পারতো, তাও বলতাম যাচ্ছে ঠিক আছে, অ্যাটলিস্ট এটা তারা করে দেখিয়েছে। কিন্তু এরকম প্রশংসা করারও সুযোগ নেই। অপ্রয়োজনীয় ডায়লগ, রিপিটেটিভ ডায়লগ এবং দৃশ্য দেখতে দেখতে আমার পাশে বসা একজন শাকিব ভক্ত একসময় বলে উঠেছিল যে ভাই এটা কি দেখায়, এটা কি করলো। সেও একসময় হতাশ হয়ে গিয়েছিল। আর আমি মুভি শুরু হওয়ার পর একটু পর ঘড়ি দেখছিলাম যে 20 মিনিট যায়, 30 মিনিট যায়, 40 মিনিট যায়, কিন্তু এর গল্প, এর যে মেইন পেসিং তা শুরু হয় না। একসময় আয়না ঘরের মতো একটা খুবই সেন্সিটিভ টপিক নিয়ে প্লটটা আগাতে থাকে এবং সত্যি বলতে এ নিয়ে অনেক কিছু করার ছিল, কিন্তু এই প্লটটি এস্টাবলিশ করার জন্য যথেষ্ট সময় মুভিতে দেওয়া হয়নি। এমনকি লিড 1-2 জন ক্যারেক্টার ছাড়া অন্য কোনো ক্যারেক্টারের ব্যাপারে তেমন কোনো ফিলিংও কাজ করে না। সবকিছু বাদ দিয়ে আপনি যদি অলস মস্তিষ্কে জাস্ট দেখা শুরু করেন যে না আমি আমার ব্রেইনটা আলাদা রেখে মুভিটা দেখবো, তাও বিভিন্ন প্লট হোল এমন ভাবে আপনার চোখে পড়বে যে পুরো জিনিসটা আপনার কাছে বেখাপ্পা লাগবে। আর সেকেন্ড হাফে এত বেশি এক্সপোজিশন, এত বেশি গ্রাউন্ডলেস ইনফরমেশন আপনাকে 10-15 মিনিটের মধ্যে আপনাকে খাওয়ানো হবে যে তা আপনার পেটে ঢুকবে ঠিকই, হজমও হবে, কিন্তু তার কোনো টেস্ট বা স্বাদ আপনি পাবেন না, কারণ আগে থেকে এই ভরপুর খাবারের জন্য আপনাকে তৈরি করা হয়নি। আমি যা বিশ্বাস করি যে একটা মুভির স্ক্রিন প্লে যে টাইট হতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু জাস্ট মোয়া দেখিয়ে প্লটের সাথে সামঞ্জস্যপূর্ণ দৃশ্য না দেখিয়ে দর্শকের সময় নষ্ট করাটা আমার মতে একদমই ঠিক না। এরপর আসে ডাইরেক্টিং। দর্শক হুমড়ি খেয়ে মুভি দেখা শুরু করলে, অন্য কথায় বলতে গেলে যে একবার মুভি খাওয়া শুরু করলে তাদেরকে যা খাওয়াবো তাই খাবে, এই চিন্তাটা যে কোনো ডিরেক্টরের জন্যই খুবই খারাপ। আমি আশা করছি যে পরিচালক রায়হান রাফি এই গতানুগতিক চিন্তাটা তার মাথায় স্থায়ী হতে দিবেন না। এখানে একটা কথা বলে রাখবো, রায়হান রাফির কাজ আমার খুবই পছন্দের। তার বিগত বছরগুলোর সব মুভি আমি হলে গিয়ে দেখেছি। তার ডাইরেক্টিং স্টাইলের সাথে যে আমি অপরিচিত এমন কিন্তু না, কিন্তু এই মুভিতে তার স্টাইলের ছিটে ফোটাও পাওয়া যায় না। পুরো গল্পটি তিনি গোছাতে ব্যর্থ হয়েছেন। প্লাস মুভির মেকিং এ যে তাড়াহুড়া করা হয়েছে তা খুবই স্পষ্টভাবে বোঝা যায়। প্রায় একই কাস্টিং, একই লিড অ্যাক্টর, এমনকি একই প্রডিউসারের সাথে কাজ করেও তিনি এই মুভিতে তার ডিরেক্টিং এর কোনো মুনশিয়ানা দেখাতে পারেননি। এডিটিং। এই মুভির অন্যতম হতাশাজনক দিক হলো এই মুভির এডিটিং। খুবই ভালো এডিটিং করে মুভিটিকে আরেকটু ছোট বানিয়ে, আরেকটু কম্প্যাক্ট করে, এর সিনগুলোকে আরেকটু ভিন্নভাবে সাজিয়ে হয়তো এই মুভিটিকে বাঁচানো যেত, কিন্তু তা হয়নি। আর এই চেষ্টা পোস্ট প্রোডাকশন টিম হয়তো করেছে, কিন্তু মুভি দেখার পর তার প্রমাণ এতে পাওয়া যায় না। কাস্টিং অ্যান্ড অ্যাক্টিং। এই মুভির কাস্টিং এ কোনো দিক দিয়ে কোনো কমতি রাখা হয়নি। ছোট ছোট রোলেও অনেক নামি দামি স্বনামধন্য অ্যাক্টরদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে, কিন্তু তারা যে তাদের প্রত্যেকের চরিত্রের জন্য মানানসই ছিলেন বা সবাই ভালো অভিনয় করেছেন এই কথাটি বললে এটি অনেক ভয়ঙ্কর একটা মিথ্যা কথা বলা হয়ে যাবে। শাকিব খান এবং জয়া আহসানের কাস্টিং এবং অ্যাক্টিং দুইটাই আমার কাছে ভালো লেগেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে জয়া আহসানের একটি ব্যাপার বলতেই হবে যে লাউড অ্যাক্টিং আসলে ওনার জন্য না। এটি এখনো চোখে লাগে যে এই জিনিসটি ওনার স্ট্রংগেস্ট সুট না। ওইদিকে আফজাল হোসেন এবং শহীদুজ্জামান সেলিমকে খুবই গুরুত্বপূর্ণ চরিত্র দেওয়া হয়েছে, কিন্তু তাদের চরিত্রগুলো তাদের সাথে যায় না, তাদেরকে এতে মানায়নি। এজাজুল ইসলামের মতো একজন ঝানু অভিনেতাকে দেখে মনে হয়েছে যে তিনি পর্দায়
ভূমিকায় অভিনয় করছেন, আর এটাই কিন্তু সব থেকে বড় সমস্যা। তবে এখানে স্পয়লার অ্যালার্ট দিয়ে একটা কথা না বললেই না, যে এক্সটেন্ডেড কেমিও রোলে সিয়াম আহমেদ খুবই অসাধারণ অভিনয় করেছেন। তার ক্যারেক্টারকে তিনি প্রতিটা সেকেন্ডে ওন করেছেন। আমি যদি সিটি মারতে পারতাম তাহলে অ্যাটলিস্ট তার অভিনয়টা দেখে একবার হলে একটা সিটি মারতাম। সাবিলা নূরের কথা যদি বলি, যে এই মুভির যে রোল, এটি তার জন্য খুব বেশি চ্যালেঞ্জিং ছিল না, কারণ এরকম অসংখ্য অ্যাসাইনমেন্ট তিনি তার ক্যারিয়ারে পেয়েছেন এবং এই কাজটিও তিনি খুবই ভালোভাবে করেছেন। শাকিব খানের কথা বলবো যে তার অভিনয় এখানে নিঃসন্দেহে ভালো, তবে তা বরবাদ কিংবা তুফানের লেভেলে একদমই না, কাছাকাছিও না। সাউন্ড এবং মিউজিক, এই মুভির বিজিএম আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যাকশন এবং ইমোশনাল সিকোয়েন্সগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ মানানসই। একটা র্যাপ গানের মতো আছে, ওইটাও খারাপ না। সাবিলা নূরের সাথে শাকিব খানের রোমান্টিক গানটা বেশ ভালো, কিন্তু আমার সমস্যা লিচু বাগানে গানটি নিয়ে। এই গানটি এই মুভির সাথে যায় না, মানে যায়ই না। আর অন্যভাবে বলা যায় যে এই গানকে মুভির অংশ মনে হয় না। এটি একটি আলাদা মিউজিক ভিডিও হিসেবে ঠিক আছে, কিন্তু মুভির গল্পের সাথে, মুভির থিম, তাদের কেমিস্ট্রির সাথে বা মুভির ন্যারেটিভের সাথে কোনো দিক দিয়ে এই গানটি মুভিতে ফিট হয় না। বিশেষ করে গানের ইমিডিয়েট আগের দৃশ্য থেকে গানে যে ট্রানজিশন, তা এত ব্যাখাপ্পা লাগে যে মানতে ইচ্ছে করে না যে এই গানটি এই মুভির জন্য বানানো। এন্ড অনেকে অলরেডি বলছে যেটি হয়তো কোক স্টুডিওর জন্য প্রীতম হাসান বানিয়েছিলেন, তারপর এখানে এটি চালিয়ে দেওয়া হয়েছে। সো আমি বলবো যে এরকম রিপারপাস করার আগে অবশ্যই মুভির যে গল্প তার কথা মাথায় রেখে যেন রিপারপাস করা হয়, না হলে এরকম ব্যাখাপ্পা মিউজিক ভিডিও মুভির মাঝখানে আসলে মানায় না। অ্যাকশন, প্রোডাকশন এবং অন্যান্য, রায়হান রাফি তার সম্প্রতি রিলিজ পাওয়া মুভিগুলোতে ওয়ান টেক অ্যাকশন সিকোয়েন্স রাখার যে একটি ট্রেন্ড চালু করেছেন তা এই মুভিতেও আছে। আর এই মুভির ওয়ান টেক অ্যাকশন সিকোয়েন্সটি এক কথায় মারাত্মক, এবং এটি দেখার পর আপনি আগে কেমন ভাবে মুভি দেখছিলেন জানি না, কিন্তু আপনি নড়ে চড়ে বসবেন। অ্যাটলিস্ট আমি বসেছিলাম যে না, এবার ভয়ঙ্কর কিছু হবে, এবার অ্যাকচুয়ালি মুভির গল্প হয়তো ঘুরে যাবে। বাংলাদেশি মুভি বিবেচনায় তাণ্ডবের অ্যাকশন কোরিওগ্রাফি দুর্দান্ত, কিন্তু অ্যাকশন সিকোয়েন্সের পরিমাণ কম, আর তা অবশ্যই গল্পের দুর্বলতা ঢাকার জন্য যথেষ্ট না। ওয়ান টেক সিন এবং সোয়াট বাহিনীর সাথে শাকিব খানের হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট বাদে অন্য কোনো সিন আমার কাছে তেমন সিনেম্যাটিক লাগেনি। আর প্রোডাকশন নিয়ে যদি কথা বলি, হাতে গোনা কয়েকটা লোকেশনে মুভির বেশিরভাগ সিন শুট করা, তবে পুরোটাই বাংলাদেশি শুট করা এবং বাংলাদেশি কলাকুশলীদেরকে দিয়ে করা। সো তুফান কিংবা বরবাদে আমার যে কমপ্লেনটি ছিল যে ইন্ডিয়ান আর্টিস্ট এবং তাদের অ্যাকসেন্ট এবং লুক অ্যান্ড ফিলের দিকে দেশি ভাইবটা ছিল না, ওই কমপ্লেনটা এই মুভিতে আমার নেই। আরেকটি দুঃখজনক ব্যাপার হলো যে এই মুভির সিংহভাগ যে টিভি চ্যানেলের হেডকোয়ার্টারে শুট করা হয়েছে, তার সেট ডিজাইন আমার কাছে খুবই মামুলি মনে হয়েছে এবং একই অ্যাঙ্গেল থেকে এত বেশি শট নেওয়া হয়েছে যে একসময় তা বোরিং লাগা শুরু করে। মুভির ক্যামেরা ওয়ার্ক আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, বিভিন্ন ধরনের লেন্সের ব্যবহার দেখা গেছে, বেশ কিছু ইউনিক শট আছে। এছাড়া ওয়ান টেক অ্যাকশনগুলোতে যে হ্যান্ড হেল্ড শুট করতে গিয়ে তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, তা বোঝা যায় আসলে যে ইট ওয়াজ হার্ড ওয়ার্ক টু পুল অফ অল দিস। ফাইনাল ভার্ডিক্টটা আসলে আপনারা তখন হয়তো বুঝে গেছেন যে এই মুভি নিয়ে বাকিরা যে যাই বলুক না কেন, এই মুভিটি আসলে আমার মন জয় করতে পারেনি। এই মুভিতে কিছু মৌলিকতা আছে এবং অনেক মুভি থেকে অনেক কিছু এখানে ধার করে নেওয়া হয়েছে, কিন্তু এত কিছুর পরেও এই মুভিটি দেখে আমি মজা পাইনি। এই মুভিটি আমার কাছে বেশ আন্ডারওয়েলমিং মনে হয়েছে। আর অবশ্যই এখানে শাক দিয়ে মাছ ঢাকার মতো করে তাড়াহুড়ো করে কোনো রকমের গ্রাউন্ড ছাড়া, ব্যাকগ্রাউন্ড ছাড়া হঠাৎ করেই ক্যামিও নিয়ে এসে তার ঢাকার চেষ্টা করা হয়েছে, যা অন্যান্য দর্শকদের জন্য হয়তো কাজ করেছে, আমার জন্য কাজ করেনি। তাণ্ডবের জন্য আমার রেটিং হলো এ জেনারেস 4 আউট অফ 10। রিভিউ শেষ করার আগে একটা কথা আমি বলবো যে বিগত কয়েক বছরে শাকিব খান যেভাবে একজন ফাইন অ্যাক্টর এবং এক সুপারস্টারডম নিয়ে ইভলভ করেছেন, দর্শক হিসেবে কিন্তু আমাদেরকেও সময়ের সাথে সাথে ইভলভ করতে হবে। আমি শাকিব খানের যেই পারফরমেন্স নিয়ে 5 বছর আগে খুশি ছিলাম, আমি তার যেই ধরনের ফিল্ম সিলেকশন নিয়ে 5 বছর আগে খুশি ছিলাম, তা কিন্তু আমি এখন হতে পারবো না। সিমিলার কথাটা পুরো মুভির প্রোডাকশনের ক্ষেত্রেই যায়। এই মুভি নিয়ে আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল, কেননা এই অ্যাক্টর ডিরেক্টর জুরির কাছ থেকে আমি দারুণ সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স পেয়েছি। সো এই মুভি নিয়ে অনেকেই অনেক পজিটিভ কথা বলবে, আর হয়তো তাদের কাছে ভালো লেগেছে, অথবা তারা হয়তো ভিউ কমানোর রিস্কটা নিতে চাচ্ছে না। আপনার কাছেও ভালো লাগতে পারে, কিন্তু আবার বলছি যে আপনি যদি লং টার্মের কথা চিন্তা করেন, ভবিষ্যতের কথা চিন্তা করেন, তাহলে এরকম পুরলি মেড মুভির অ্যাপ্রিসিয়েশনটা আপনার আমার জন্য ভালো দিন বয়ে আনবে না। সো আশা করি যে জাস্ট লাস্ট 10 মিনিট দিয়ে আপনি মুভিটা জাজ করবেন না। আপনার কাছে মুভিটি কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।